Hello students, Tuesday is chemistry day at Exponent channel. তাই তো? তাহলে কথা মতো আমরা আবার চলে এসেছি নেক্সট পার্ট অফ দ্য ভিডিও ফর অ্যাটমিক স্ট্রাকচার এবং আজকের যে টপিকটা আমরা শিখব সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ টপিক। We are going into the Bohr model of atomic structure. So Bohr model. ওকে, সো দেখো প্রথম কথা হচ্ছে যে আমি প্রথম দিনই বলেছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচারের এক একটা অ্যাটমের মডেল তৈরি হবে, সেটার যে কাটাছেঁড়া করে যে ড্রব্যাক বা ফেলিওরগুলো দেখা যাবে সেই ফেলিওরগুলোকে ওভারকাম করার জন্যেই তৈরি হবে সেখান থেকে একটা নতুন মডেল, রাইট? লাইক আ ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ অফ দ্য প্রিভিয়াস মডেল। তো এক্ষেত্রে একদমই কিন্তু তাই। তো তোমরা যদি মনে করে দেখো যে হোয়াট ওয়ার দ্য ড্রব্যাকস অফ রাদারফোর্ডস মডেল, রাদারফোর্ড মডেলের সব থেকে বড় যে ড্রব্যাকটা ছিল যেটা আমরা ডিটেলে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে যে একটা অ্যাটম যদি রাদারফোর্ড যেরকম বলেছেন যে এরকম যদি একটা অরবিটে ইলেকট্রনটা ঘোরে তাহলে অ্যাজ পার ক্লাসিক্যাল ফিজিক্স এর কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করার কথা। কেন কি বৃত্তান্ত পুরো ডিটেলে বোঝানো আছে, যারা দেখোনি প্লিজ গো টু দ্য ফার্স্ট লেকচার অফ অ্যাটমিক স্ট্রাকচার এক্সপোনেন্ট, সেখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে এর এনার্জি এমিট করার কথা এবং তার ফলে এর যে ট্র্যাজেক্টরি, এই ট্র্যাজেক্টরি এর এনার্জি যেহেতু কমে যাচ্ছে তাই এর ট্র্যাজেক্টরিটাও কন্টিনিউয়াসলি এরকম স্পাইরাল করতে করতে ইট শুড হ্যাভ কোল্যাপসড উইথ দ্য নিউক্লিয়াস, রাইট? এবার এই যে কোল্যাপস উইথ দ্য নিউক্লিয়াস করার কথা সেটা যদি হতো তাহলে কিছুই এক্সিস্ট করতো না, কিন্তু তা তো নয়, অ্যাটমস ডু এক্সিস্ট, তাই জন্যই সব কিছু রয়েছে, তাই তো? তো তাহলে দিস মডেল ক্যানট বি পারফেক্টলি কারেক্ট, রাইট? আচ্ছা, সেকেন্ড আরেকটা পয়েন্ট আমরা লিখেছিলাম যেটা তখন আমি বলেছিলাম যে এখন না পরে বুঝতে পারবো, সেটা হচ্ছে ইট কুড নট এক্সপ্লেন দ্য লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, তাই তো? তো আজকে এই ভিডিওতে কিন্তু আমরা এই সমস্ত কিছু বুঝতে পারবো। তো তাহলে যদি এই মডেলটা না হয় তাহলে বোর তখন এটা নিয়ে কাজ করছিলেন, ভাবনা চিন্তা করা স্টার্ট করলেন। তো উনি তখন যেটা ভাবলেন যে আমরা যা যা করছি, মানে রাদারফোর্ডও যা মডেল প্রপোজ করলেন সব কিছুই কিন্তু টেকিং হেল্প অফ ক্লাসিক্যাল ফিজিক্স, দ্য ফিজিক্স উই নিউ আপ টিল দেন, রাইট? তাহলে পুরোটাই ক্লাসিক্যাল ফিজিক্স অ্যাপ্লাই করে করা হচ্ছে এবং ক্লাসিক্যাল ফিজিক্সের রুল অনুযায়ী তাহলে সেটা ভায়োলেটেড হয়ে যাওয়ার কথা। তো বোর তখন ইনটুইটিভলি একটা কথা ভাবলেন যে তাহলে এমন নয় তো যে আমরা যে ফিজিক্সটা জানি, দ্য রুলস অফ ফিজিক্স উই নো, হয়তো সেটাই কোথাও একটা ল্যাকিং, যে আমরা এই যে ধরো সাবঅ্যাটমিক ডোমেনে এই ফিজিক্সটা হয়তো এক্স্যাক্টলি কাজই করছে না, বা হয়তো এন্টায়ারলি রুলস অফ ফিজিক্সটা আরেকটু অন্যরকম। তো এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু জন্ম নিল কোয়ান্টাম ফিজিক্সের এবং তার প্রথম কোয়ান্টাম মডেল অফ অ্যাটম ফার্স্ট শুরু হলো বোরের হাত দিয়ে। সো হি সেড যে ক্লাসিক্যাল ফিজিক্সের রুল তার মানে এখানে হয়তো কমপ্লিটলি কাজ করছে না। তো হি প্রপোজড আ নিউ সেট অফ রুলস, যেখান থেকে কোয়ান্টাম ফিজিক্স স্টার্ট হলো, ঠিক? তো নিউ সেট অফ রুলসগুলো কি? ফার্স্ট রুল, ফার্স্ট পস্টুলেট অফ বোরস থিওরি, ঠিক আছে? উনি বলছেন যে তাহলে নিশ্চয়ই এমন হবে যে এই যে অরবিটগুলোতে ইলেকট্রনটা ঘুরছে, যে সার্কুলার অরবিটে ইলেকট্রন ঘুরছে, তাহলে এগুলো নিশ্চয়ই সাবঅ্যাটমিক ডোমেনে এরকম ফিক্সড এনার্জি অরবিটস, অর্থাৎ এই অরবিটটার একটা ফিক্সড এনার্জি লেভেল আছে, ঠিক? মানে একটা ফিক্সড এনার্জি আছে এবং ইলেকট্রনকে যদি ওই অরবিটে বা লেভেলে ঘুরতে হয় তাহলে এক্স্যাক্টলি ওই এনার্জি নিয়েই ঘুরতে হবে, কোনো এনার্জি এমিশন হবে না। দেখো শুনতে খটকা লাগছে, তাই তো? যে ক্লাসিক্যাল ফিজিক্স বলছে যে এটা এমিট হওয়ার কথা, এবং মাথায় রাখতে হবে তোমরা এখনো অবধি ক্লাস 10 অবধি যা ফিজিক্স শিখে এসছো বা ইভেন 11-12 যা ফিজিক্স শিখবে তার অধিকাংশটাই কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স। তো আমাদের মধ্যে ইমবাইবড হয়ে গেছে, তোমাদের মধ্যে স্পেশালি ইমবাইবড হয়ে গেছে ক্লাসিক্যাল ফিজিক্স। তো সেই জন্য এই রকম একটা নতুন হঠাৎ রুল, হ্যাঁ, মানে ব্যাপারটা কিন্তু হজম করতে একটু কষ্ট হবে প্রথম।
কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। কারণ আফটার দ্য অ্যাডভেন্ট অফ কোয়ান্টাম ফিজিক্স আমরা দেখতে পেয়েছি, কারণ বহু বছর হয়ে গেছে, বুঝতেই পারছো, প্রায় 120-25 বছর হয়ে গেছে। সো উই হ্যাভ আন্ডারস্টুড দ্য কারেক্ট অ্যান্ড মাচ মোর অ্যাকিউরেট মডেল অফ ফিজিক্স ইজ কোয়ান্টাম ফিজিক্স। এবং ক্লাসিক্যাল ফিজিক্স পুরোটাই কিন্তু ইট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, ইট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। দ্য টু মডেলস অফ ফিজিক্স দ্যাট উই হ্যাভ নাও, যেটা মানে এখনো অবধি আমাদের কাছে যে অ্যাকুরেট মডেলস অফ ফিজিক্স আছে, দ্যাট ইজ বেসিক্যালি কোয়ান্টাম ফিজিক্স অ্যান্ড রিলেটিভিটি। তো এই দুটো দিয়েই আমরা মোটামুটি ফিজিক্সকে এখন বুঝি। দিস ইজ দ্য মডার্ন ফিজিক্স। তো তাহলে ফার্স্ট যেটা উনি বললেন, দ্য ইলেকট্রনস রিভলভ রাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ডেফিনিট সার্কুলার অরবিটস, যে কোনো অরবিটে ঘুরতে পারবে না, ইন ডেফিনিট সার্কুলার অরবিটস having fixed energy levels, very important to understand, having fixed energy levels where they do not emit any energy, ঠিক। তাহলে রাদারফোর্ডের মডেলে দেখা যাচ্ছিল যে এনার্জি এমিট হয়ে যাওয়ার কথা, তাহলে স্পাইরাল করে নিউক্লিয়াসে কোলাপস হওয়ার কথা। বোর সেটাকে মুছে দিলেন। উনি বললেন যে ইলেকট্রন যে অরবিটে ঘুরবে সেই অরবিটে কোনো এনার্জি রেডিয়েশন হবেই না। বোঝা গেল? তাহলে দিস প্রবলেম ওয়াজ সলভড। তার মানে এখন ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এই আমার নিউক্লিয়াস এবং এর চারিদিকে যে অরবিটগুলোতে ইলেকট্রন ঘুরতে পারে, দে আর ফিক্সড এনার্জি অরবিটস। মানে ধরো এটা সাপোজ দিস ইজ এরকম, এটা ধরো এরকম, এবং ইলেকট্রন যখন এখানে ঘুরবে, এই অরবিটটায় ঘুরতে হলে ওর এনার্জি -4 ইলেকট্রন ভোল্টই হতে হবে। এই অরবিটটায় যখন ঘুরবে তখন ওর এনার্জি -6 ইলেকট্রন ভোল্টই হতে হবে। ঠিক আছে? আচ্ছা, মাইনাস কেন বলছি সেটা নিয়ে একটুখানি প্রশ্ন, খটকা, বুঝবো, আমরা সব বুঝবো আজকের নয়, নেক্সট ভিডিওটাতে আমরা এর উত্তর পেয়ে যাবো যে কেন মাইনাস লিখলাম। যাক, আপাতত তোমরা মাইনাস প্লাস ভুলে যাও, ধরে নাও যে এরকম ফিক্সড এনার্জি লেভেল, সেখানেই ইলেকট্রন ঘুরবে। তাহলে এখানে কোনো রকম কোনো এনার্জির এমিশন কিন্তু হবে না। বোঝা গেল? কোনো এনার্জির এমিশন হবে না। তার মানে ইলেকট্রনটা যতক্ষণই অরবিটে ঘুরবে ওর এনার্জি কিন্তু ফিক্সড, দ্যাট ইজ -4 ইলেকট্রন ভোল্ট। এবং সেই সঙ্গে উনি বললেন মানে উনি করে দেখালেনও, সেটাও আমরা শিখবো। সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রন ঘুরবে ডিফারেন্ট অরবিটসে, এখানে এর এনার্জি কোয়ান্টাইজড, এর ভেলোসিটি কোয়ান্টাইজড, ইভেন এই অরবিটগুলোর রেডিয়াসও কোয়ান্টাইজড। তাহলে এইটা যদি আমার ফার্স্ট অরবিট হয়, এটা যদি আমার সেকেন্ড অরবিট হয়, দিস আর অল কোয়ান্টাইজড। ঠিক আছে? আচ্ছা, এটাকে R1ই লিখছি, ফার্স্ট অরবিট, সেকেন্ড, এরকম। ঠিক আছে? এবং উনি এটাও বললেন, তোমাদের থিওরিতে পরীক্ষায়, মানে বোর্ডের পরীক্ষায় থিওরিতে এটা লেখার দরকার নেই, থার্ড ব্র্যাকেটে লিখে দিলাম, যে রেডিয়াস অফ সাচ অ্যান nth অরবিট উইল বি সামথিং লাইক দিস, n²/z a0। ঠিক? আচ্ছা, এবার এখানে a0টা কি? a0 ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। ঠিক? ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। এবং এর ম্যাগনিটিউড, এটাকে বলা হয় বোরস অরবিট, এটাকে বলা হয় বোর অরবিট। ঠিক আছে? বোর অরবিট, যার ভ্যালু হচ্ছে 0.529 আংস্ট্রম। বোঝা গেল? তাহলে এখানে এই যে a0টা, দিস উইল বিহেভ অ্যাজ আ কনস্ট্যান্ট, মানে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের যে রেডিয়াস, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এইটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমার কোয়ান্টাইজেশনটা কোথা থেকে অ্যারাইজ করছে? কোয়ান্টাইজিং ভেরিয়েবলগুলো হচ্ছে এই দুটো, n² আর z। z হচ্ছে অ্যাটমিক নাম্বার এবং n হচ্ছে কত নম্বর অরবিট সেটা। বোঝা গেল? তাহলে দিজ আর ইউর কোয়ান্টাইজিং ভেরিয়েবলস। কোয়ান্টাইজিং মানে কি আমরা লাস্ট ক্লাসে ডিটেলে বুঝেছি, তাই তো? বেশ, ফিক্সড উইথ রেসপেক্ট টু অ্যানাদার ভেরিয়েবল। এইবার এই সূত্রে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে বোরের যে মডেল, এই মডেলটা কিন্তু টিপিক্যালি উনি অ্যাটলিস্ট করে দেখাতে পেরেছিলেন ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক স্পিসিস। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটম তো বুঝলাম, হাইড্রোজেন লাইক স্পিসিস মানে কি? মানে বেসিক্যালি সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস। আমি লিখে দিলাম সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস, ভেরি ইম্পর্টেন্ট।
এই বোরের মডেল কিন্তু অনলি অ্যাপ্লিকেবল ফর হাইড্রোজেন অ্যাটম এবং হাইড্রোজেন লাইক স্পিসিস, এটা মাথায় রেখো। কেন সেটাও আমরা ডিটেলে বুঝবো, ডোন্ট ওয়ারি, আমরা এখানে একটা ওয়ার্ডও না বুঝে ছাড়বো না, ঠিক? বেশ, তো অন্য অ্যাটমগুলোর জন্য তাহলে কি হবে? মানে আমি বলতে চাইছি যে ধরো বোরের মডেল দিয়ে আমি হাইড্রোজেন অ্যাটমকে বের করতে পারবো, তার যত নম্বর অরবিট, তাহলে এন তো হচ্ছে বেসিক্যালি কত নম্বর অরবিট। হোয়াট অ্যাবাউট জেড? আচ্ছা, হাইড্রোজেনের জন্য জেড ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমি যদি বলি হিলিয়াম অ্যাটমের জন্য বানাও, তুমি কি করতে পারবে বোর মডেল দিয়ে? নো, দ্য আনসার ইজ নো, ইউ ক্যানট ডু ইট। আচ্ছা, আমি তোমায় বললাম ঠিক আছে, খুব ভালো কথা, তুমি হিলিয়াম প্লাসের জন্য বলতে পারবে? হ্যাঁ পারবো। কেন? কারণ হিলিয়াম প্লাসে একটাই ইলেকট্রন রয়েছে, রাইট? সো ইট ইজ লাইক হাইড্রোজেন। কিন্তু নিউক্লিয়াসটা তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, হিলিয়ামের নিউক্লিয়াস তো হাইড্রোজেনের নিউক্লিয়াস হয়ে যাচ্ছে না। তাহলে হিলিয়ামের যে নিউক্লিয়াস তাতে তো জেড আমার 2ই থাকছে, হোয়াট এভার ইজ ইটস অ্যাটমিক নাম্বার। তাহলে এই জেডটা হচ্ছে সেই জেডটা, বোঝা গেল? তাহলে হাইড্রোজেন লাইক স্পিসি হলেও যে জেডটা থাকবে সেটাই হচ্ছে এই জেডটা। ক্লিয়ার? ওকে, চলো। সো হোয়াট ওয়াজ দ্য নেক্সট পস্টুলেট অফ বোর? চলো দেখা যাক। এটাও উনি কিন্তু অনেকটাই ইনটুইটিভলি ম্যাথমেটিক্সটা অ্যানালাইজ করে বুঝতে পেরেছিলেন। সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম of the electron বা of an electron in the nth orbit, মানে ধরো যদি এই ইলেকট্রনটা কোনো একটা nth অরবিটে ঘোরে, তাহলে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে that is an integral multiple of h/2 পাই। দেখো আগের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম যে এইচ মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর তোমাদের পেছন ছাড়বে না, দেখতেই পাচ্ছ সব জায়গাতে চলে আসবে, ঠিক? আচ্ছা, এবার এই যে h/2 পাই, ভালো করে শোনো কি বলছি। h ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা কিনা 6.626 ইন্টু 10⁻⁻⁻³ জুল সেকেন্ড। এবার আমি যদি বলি h/2 পাই, এই এইচটা একটা কনস্ট্যান্ট, 2 পাই তো একটা ভ্যালু, বুঝতেই পারছো কনস্ট্যান্ট। তাহলে এই h/2 পাইটাও তো একটা কনস্ট্যান্ট এবং এটাও বহুবার আসবে। সেই জন্য আমরা করেছি কি, দেখো এইচকে 2 পাই দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, মানে আরো কমে যাচ্ছে। সেই জন্য এই কনস্ট্যান্টটার নাম দেওয়া হয়েছে এইচ কাট, মানে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। বেশ, তো তাহলে বলা যেতে পারে যে আমি বলতে পারি যে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য nth অরবিট, আমি যেন LN লিখছি, ঠিক? তোমরা এটা শিখবে কিছুদিন বাদে রোটেশনাল মেকানিক্সে, যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা ফ্রম ক্লাসিক্যাল ফিজিক্স ইজ বেসিক্যালি m ইন্টু ভি ইন্টু আর, ঠিক? মানে মাস, ভেলোসিটি, রেডিয়াস অফ রোটেশন। আচ্ছা, তো তাহলে এটা যদি nth অরবিটের হয়, আমি যে জন্য LN বলছি, আচ্ছা মাস তো ইলেকট্রনের মাস সবসময় কনস্ট্যান্ট, তাহলে মাস m। আচ্ছা, এই যে ভেলোসিটিটা এটাও তাহলে nth অরবিটের ভেলোসিটি, আর এই যে রেডিয়াসটা সেটাও তাহলে nth অরবিটের রেডিয়াস, বোঝা গেল? অ্যান্ড দিস উইল বি ইকুয়াল টু, বলা হয়েছে ইন্টিগ্রাল মাল্টিপল, তাই তো? তাহলে এই ইন্টিজারটা হচ্ছে n, where n is the orbit, নাম্বার অফ দ্য অরবিট, তাহলে n ইন্টু h/2 পাই, অর্থাৎ এটাকে আমি আরো শর্টে লিখতে পারি nh কাট, তাই তো? পরিষ্কার? এবং বারবার বলছি n ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ দ্য অরবিট, where n is equal to number of the orbit, এবং ডেফিনেটলি দিস বিলংস টু ন্যাচারাল নাম্বারস, 1 2 3 and so on, ঠিক? বেশ, আর এখানে আমি কি বললাম, lnটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন nth অরবিট, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ nth অরবিট, মানে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম when it is revolving in the nth orbit. সিমিলারলি vn হচ্ছে ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি এটা, of electron in nth orbit, আর n তো আগেই বুঝিয়েছি, ওপরেই দেখো, this is the radius of the nth orbit, so this is the radius of the nth orbit. পরিষ্কার? এটা কিন্তু উনি ইনটুইটিভ ম্যাথমেটিক্স থেকেই বুঝলেন, এর পেছনে আরো কিছু কারণ আছে, সেটা আমাদের স্কোপ অফ দ্য সিলেবাসে নেই, তো সেটা আপাতত আমরা বাদই রাখলাম, ঠিক? বেশ, সো দিস ওয়াজ দ্য সেকেন্ড পস্টুলেট, যেটা আমরা ডিটেলে বুঝলাম।
নাও দ্য থার্ড পস্টুলেট, দিস ইজ আগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে স্টার মার্ক করছি। দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দিস চেঞ্জ দ্য গেম, রাইট? পুরো রুলটাই বদলে দিল যে এখানে এনার্জি এমিশন হবে না। সো এটাই তো কোয়ান্টাম ফিজিক্সের প্রথম রুল, তাই তো? বেশ, এটাও একটা কোয়ান্টাইজেশন দেখতে পাচ্ছি আমরা, তাই তো? এখানেও দেখো একটা কোয়ান্টাইজেশন আসবে। আচ্ছা, এইবার দ্য থার্ড পস্টুলেট, এটা ভালো করে বুঝতে হবে। দেখো রাদারফোর্ডের সেকেন্ড যে ফেলিওরটা ছিল, যে ইট কুড নট এক্সপ্লেন দ্য লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, এইটা কেন করতে পারেননি তার কারণটা দেবে হচ্ছে এই থার্ড পয়েন্টটা, ঠিক আছে? দেখো ভালো করে বোঝো। ধরো আমি আগে বুঝিয়ে দিচ্ছি তারপর লেখাচ্ছি। ধরো এই আমার নিউক্লিয়াস, এই আমার ডিফারেন্ট অরবিটস, ঠিক? এই আমার ডিফারেন্ট অরবিটস। এবার ধরো একটা ইলেকট্রন এইখানে এই ফার্স্ট অরবিটে রয়েছে, এটা n = 1, n = 2, n = 3 অ্যান্ড সো অন। এবার দেখো একটা মজা হোক, ধরো একটা ফোটন এখান থেকে উড়ে উড়ে আসছে, দিস ইজ আ ফোটন। এই ফোটনটা এসে যদি ইলেকট্রনটাকে ধাক্কা মারে এবং ইলেকট্রন যদি ফোটনটাকে অ্যাবজর্ব করে, তাহলে ইলেকট্রনের এনার্জি বেড়ে যাবে, তাই না? ধরো আমি এই যে এনার্জি লেভেলগুলো, এর একটা করে এনার্জি আমি ধরো লিখে দিচ্ছি। ধরো সাপোজ ইজ -6 ইলেকট্রন ভোল্ট, এটা ধরো -4 ইলেকট্রন ভোল্ট, এটা ধরো -2 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড সো অন। তাহলে এই যে এইচ নিউ, ধরো এটা +1 ইলেকট্রন ভোল্ট, তাহলে যদি এখানে এই ফোটনটাকে ইলেকট্রন অ্যাবজর্ব করে, তাহলে ওর এনার্জি তো বেড়ে -6 + 1 -5 হয়ে যাবে। তাহলে কি ও আর অ্যাজ পার বোরস পস্টুলেট n = 1 থাকতে পারবে? পারবে কি? পারবে না। আচ্ছা ধরো এটা 2 ইলেকট্রন ভোল্ট, ধরে নিলাম 2 ইলেকট্রন, ঠিক? তাহলে -4 ইলেকট্রন ভোল্ট হয়ে গেলে ও কি আর এখানে থাকতে পারবে? পারবে না। সো হোয়াট ইট ক্যান ডু, ইট উইল জাম্প আপ টু দ্য নেক্সট অরবিট, যেখানে এনার্জি লেভেল হচ্ছে -4 ইলেকট্রন ভোল্ট। তাহলে ও -6 থেকে একটা মানে এই n = 1 থেকে একটা হায়ার অরবিটে চলে গেল, এনার্জি অ্যাবজর্ব করলো, হায়ার অরবিটে চলে গেল। সিমিলারলি এখানেও আবারও কোনো একটা ফোটন অ্যাবজর্ব করে আরো হায়ার অরবিটে যেতে পারে। বোঝা গেল? বেশ, খুব ভালো কথা। এবার আমরা সবাই জানি যে অ্যাজ পার ফিজিক্স কেমিস্ট্রি রুলস, কোনটা মোর স্টেবল? তোমরা জানো যে আ স্টেট অফ লোয়েস্ট এনার্জি ইজ আ স্টেট অফ হাই স্টেবিলিটি। তাহলে এখানে আমার এনার্জি বেড়ে যাচ্ছে, তাহলে এই অ্যাটমটার স্টেবিলিটি কি বাড়ছে না কমছে? ডেফিনেটলি কমছে, মানে ইলেকট্রনটারও। তো ইলেকট্রনকে এটা চাইবে যে আমি এনার্জি অ্যাবজর্ব করে উঠে তো গেলাম, কিন্তু এটা আমার তো লেস স্টেবল স্টেট। সবাই চায় স্টেবিলিটি, তুমিও চাও স্টেবিলিটি, ইলেকট্রনও চায় স্টেবিলিটি, তাই তো? তো তাহলে এই যে ইলেকট্রনটা, এটা কি করবে? ও কিন্তু চাইবে আবার লোয়ার এনার্জি স্টেটে ফিরে যেতে। এবার যদি লোয়ার এনার্জি স্টেটে ফিরে যেতে হয়, তাহলে ওকে এনার্জি শেড করতে হবে, ওকে এনার্জি ছেড়ে দিতে হবে, তাই তো? তাহলে ধরো ও এখানে আছে, ও চাইলে এবার ফিরে যেতে পারে। সো তাহলে এইখান থেকে ও যদি সাপোজ এখানে ফিরতে চায়, বা ও যদি এই লেভেলে ফিরতে চায়, তাহলে ডেফিনেটলি ওকে এনার্জি ছেড়ে দিতে হবে, তাই তো? তাহলে ইন দ্যাট কেস, যেরকম এখানে অ্যাবজর্ব হয়েছিল, এই ক্ষেত্রে ওই যে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ এনার্জি, যে উপরের লেভেল থেকে নিচের লেভেলে আসতে গেলে যে এনার্জি গ্যাপ, দ্যাট ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ এনার্জি ওকে ছেড়ে দিতে হবে। সেটা কি ফর্মে ছাড়বে? আগেন ইন দ্য ফর্ম অফ আ ফোটন। তাহলে বুঝতে পারছো তো আগের দিনের লেকচার প্ল্যাঙ্কস ফোটন থিওরি কত ইম্পর্টেন্ট ছিল? সো ইট উইল রিলিজ আ ফোটন অফ ইকুইভ্যালেন্ট এনার্জি, এবং ও একটা উপরের লেভেলে চলে যাবে। পরিষ্কার সিনারিওটা? চলো লিখে ফেলি। সো when an electron gains energy, দেখো এনার্জি যে শুধু ফোটন হয়েই গেইন করতে হবে এমন কোনো কথা নেই, তুমি অন্য কোনো ফর্মেও, হিট, ইলেকট্রিসিটি, এই ফর্মেও দিতে পারো, দ্যাট ইজ অল ওকে, ঠিক আছে? সেই জন্য আমি কিছু আলাদা করে লিখছি না, কিন্তু দ্য এনার্জি ক্যান বি এক্সপ্রেসড ইন ফর্ম অফ আ ফোটন, তাই তো? এবং সবচেয়ে জেনারেলাইজ ভিউটা কিন্তু ফোটনই। লাইট সবসময় অ্যাভেলেবল, একটা অ্যাটমে ইলেকট্রন আছে, সে লাইট অ্যাবজর্ব করলো, উঠে গেল, আবার লাইট রিলিজ করবে, নেমে যাবে, ঠিক? এবং পরে বুঝতে পারবে যে আমরা এই যে চতুর্দিকে যা যা জিনিস দেখি এবং তাদের যে কালার দেখতে পাচ্ছি, যে আমি কালো রঙের গেঞ্জি পরে আছি, হ্যাঁ, তুমি বেগুনি রঙের গেঞ্জি পরে আছো, হোয়াট এভার, এই যে কালার, এই কালারও কিন্তু আসে ফ্রম দিস ফেনোমেনন, ঠিক আছে? ওকে, সো when an electron gains energy, it jumps to a higher orbit. It jumps to a higher orbit.
আর হায়ার অরবিট মানেই বুঝতে পারছো হায়ার এনার্জি, তাই তো, হায়ার এনার্জি লেভেল, ঠিক? বেশ, however since this is a less stable state, it emits a photon to fall back to a lower energy level. পরিষ্কার? যা বলেছি সেটাই লিখলাম। তো তাহলে একটা কথা বলো, এটাকে যদি এবার আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি, তাহলে আমি বলতে পারি যে যেখান থেকে যেখানেই যাক, মানে অ্যাবজর্ব করে নিচ থেকে উপরে যাক বা এমিট করে উপর থেকে নিচে যাক, এই যে এনার্জি গ্যাপটা, দিস ডেল্টা এনার্জি, দ্য এনার্জি গ্যাপ, দিস ইজ ইকুয়াল টু দ্য ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, তাই তো, তাই তো? এবং এটাই আইদার অ্যাবজর্বড হচ্ছে অ্যাজ আ ফোটন বা এমিট হচ্ছে অ্যাজ আ ফোটন, সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য এনার্জি অফ আ ফোটন এইচ নিউ। বোঝা গেল? তাহলে দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ দিস পস্টুলেট। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে বোরের প্রত্যেকটা পস্টুলেট আমাদের পরিষ্কার হলো তো? বেশ, এবার নিজেরাই ভাবো যে রাদারফোর্ড মডেলে আমাদের কি এরকম কোনো ইলেকট্রন জাম্পিং করছে, ফোটন অ্যাবজর্ব, এমিশন ইত্যাদি, এরকম কোনো জাম্পিং, এরকম কোনো ব্যাপার ছিল? এরকম কোনো উনি কি প্রপোজ করেছিলেন? এরকম কোনো থিওরি ছিল না, তাই তো? সেই জন্যেই ওই সেকেন্ড ফেলিওরটা ছিল, আমরা বুঝতে পারছিলাম না। সো দিজ আর দ্য পস্টুলেটস অফ বোরস থিওরি, ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হলো। এইবারে চলো আমরা বুঝে নিই যে লাইন স্পেকট্রাম ব্যাপারটা কি। দেখো এখান থেকেই আসবে। তো তার মানে আমার এই যে ইলেকট্রনস, তাহলে এরা একটা লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে চলে যেতে পারে ফোটন অ্যাবজর্ব করলে, তাই তো? তাহলে একটা ফোটন আসবে, সেটাকে অ্যাবজর্ব করলে ও একটা হায়ার স্টেটে যেতে পারে, আবার কোনো একটা হায়ার, এরকম করে হায়ার যে কোনো স্টেটে যেতে পারে, আবার এই হায়ার স্টেট থেকে ও চাইলে লোয়ার স্টেটে আসতে পারে বাই রিলিজিং আ ফোটন, ঠিক? এখন এই যে ফোটনের দেওয়া নেওয়া ইত্যাদি হচ্ছে, এইটাকে আমরা স্পেকট্রোস্কোপির মাধ্যমে ভালো বুঝতে পারি, ঠিক আছে? তো স্পেকট্রোস্কোপি কিভাবে হয় দেখো, দেয়ার আর টু ওয়েজ। এক হচ্ছে ওয়ে ওয়ান, আমি কিন্তু একটু ব্যাকাটারা আঁকি, সেগুলো কিন্তু একটু এক্সকিউজ করতে হবে, ঠিক আছে? ওকে, সো ধরো দুভাবে আমার স্পেকট্রোস্কোপি হতে পারে, ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? ওকে, তার আগে এখানে হেডিং দিয়ে দাও লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম বলেছিলাম আমরা বুঝবো পরে, এখন আমরা লাইন স্পেকট্রামটা বুঝছি। ওকে, সো দেয়ার আর টু ওয়েজ। দেখো আমি একটা স্যাম্পল অফ হাইড্রোজেন গ্যাস ধরো নিলে, বা তুমি হাইড্রোজেন অ্যাটমের একটা স্যাম্পল তুমি নিলে যেখানে প্রচুর অ্যাটম আছে, এবার সেইটাকে তুমি স্পেকট্রোস্কোপিতে বসালে, ঠিক? এইবার যখন আমি এটাকে দেখবো, দু রকমভাবে দেখা যায়। এক হচ্ছে আমি কমপ্লিটলি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড মানে কি? মানে সেখানে কোনো রকম ফ্রিকোয়েন্সি, কোনো রকম কালারেরই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলো, লাইট বলো, যাই বলো, লুজলি আমরা লাইট বলি এমআরকে, বুঝতেই পারছো, তো কোনো কিছুই অ্যাভেলেবল নেই, ঠিক? আচ্ছা, যদি না থাকে তাহলে এবার ভাবো যে যখন আমার এই ইলেকট্রন নিচে ফল করে তখন ও একটা করে ফোটন এমিট করে, তাহলে এই ফোটনটা তার যা ওয়েভলেন্থ সেটাকে আমি স্পেকট্রোমেট্রি, দেখ কোনো লাইট ছিল না, কিন্তু যে ফোটনটা বেরোলো সেই ফোটনের করেসপন্ডিং ওয়েভলেন্থটা আমি দেখতে পাবো, তাই তো? স্পেকট্রোস্কোপিতে দেখো, দেখতে পাবো মানে যে ভিজিবল লাইটই দেখছি সবসময় সেটা নয়, আমরা বেসিক্যালি কি করছি, আমরা এদিকে ধরো ওয়েভলেন্থ প্লট করছি। তাহলে যদি ওয়েভলেন্থ প্লট করি, তাহলে এর করেসপন্ডিং, এই ফোটনটার করেসপন্ডিং জায়গাতে হয়তো আমি এই ওয়েভলেন্থের করেসপন্ডিং জায়গাতে আমি একটা ওই করেসপন্ডিং ফ্রিকোয়েন্সির বা ওয়েভলেন্থের ফোটনের লাইন দেখতে পাবো, তাই তো? তো তাহলে এইরকম বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থের যে ফোটনগুলো এমিটেড হবে তাদেরকে আমি দেখতে পাবো।
তাই তো কোনোগুলো এগুলো ইনফ্রারেড হতে পারে, ইউভি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেই সমস্ত দেখতে পাবো। তো এই যে আমি লাইন্সগুলো দেখতে পাচ্ছি ইন দ্য ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে এখানে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি, ব্ল্যাক বিজি। তো তাহলে এখানে অ্যাবসেন্স অফ এনি ফোটন, তাহলে অ্যাবসেন্স অফ এনি কালার, এবং সেখানে যে যে এমিটেড ফোটনগুলো আসছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি, তারা কালার হিসেবে বা ফ্রিকোয়েন্সি হিসেবে অ্যাপিয়ার করছে, তাই তো। সো দিস ইজ কল্ড লাইন স্পেকট্রাম। এবং টিপিক্যালি দু ধরনের হয় বলেছি প্রথমেই, এটা এক নম্বর। এখানে যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখছি এবং এমিটেড ফোটনটাকে দেখতে পাচ্ছি, সো দ্যাট ইজ ওয়াই দিস কাইন্ড অফ আ স্পেকট্রাম ইজ কল্ড এমিশন স্পেকট্রাম। বোঝা গেল? এমিশন স্পেকট্রাম। বেশ ক্লিয়ার। এবার দু নম্বরটা ভাবো। দু নম্বরটা হচ্ছে আমি ব্ল্যাকের জায়গায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব এবার, অর্থাৎ অল পসিবল ফ্রিকোয়েন্সিজ আর প্রেজেন্ট। তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে অল কালার্স মানে ফ্রিকোয়েন্সি, আবারও বলছি এগুলো লুজলি ইউজ হয় টার্মগুলো, প্রেজেন্ট। তাহলে এবার ভাবো, এবার উল্টোটা ভাবতে হবে যে ইলেকট্রনটা যখন অ্যাবজর্ব করে নেয় ফোটন, তাহলে ও কি করে, ও হায়ার এনার্জিতে লেভেলে চলে যায়। তাহলে তোমার কাছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাভেলেবেল মানে সব রকম ফোটন অ্যাভেলেবেল, তাহলে ইলেকট্রনটা ওর ডিফারেন্সিয়ালগুলো বুঝে বুঝে সেই মতো ফোটনও অ্যাবজর্ব করতে পারে, তাই তো, এবং ওপরে যেতে পারে। তাহলে যে ফোটনগুলো অ্যাবজর্ব করবে সেইগুলো তো তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে মুছে যাবে, তাই তো। তাহলে সেই জায়গাতে আমি অ্যাবসেন্স দেখতে পাবো। তার মানে এই জায়গাতে একটা অ্যাবসেন্স দেখতে পাবো, একটা পার্টিকুলার ওয়েভলেন্থের করেসপন্ডিং এখানে একটা দেখতে পাবো, এরকমভাবে আমি অ্যাবসেন্স দেখতে পাবো। এটা পুরোটাই সাদা ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে আমি অ্যাবসেন্স অফ ডিফারেন্ট কালার্স অর ফ্রিকোয়েন্সিজ দেখতে পাবো। বোঝা গেল? তাহলে এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে ডিউ টু অ্যাবজর্পশন অফ ফোটন। তাহলে এখানে আমার অনেকগুলো অ্যাবজর্বড ওয়েভলেন্থ আমি দেখতে পাবো ইন দ্য স্পেকট্রাম এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো তাহলে এই স্পেকট্রামটার নাম হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম। ক্লিয়ার? তাহলে এই দু ধরনের লাইন স্পেকট্রাম হয়। তাহলে লাইন স্পেকট্রাম কিভাবে অ্যাপিয়ার করে বুঝতে পারলে, এবং পুরোটাই বুঝতে পারছো। তাহলে এই ইলেকট্রন জাম্পিং তার থেকে আসছে, যেটা রাদারফোর্ড মডেলে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না, বোর মডেল সেটাকে বোঝালো। তাহলে এখানে আমার লাইন স্পেকট্রাম কেন হয় সেটা পরিষ্কার হলো। ঠিক? ওকে, চলো। সো এইবার লাইন স্পেকট্রাম আমরা কিভাবে ক্লাসিফাই করি সেটা বোঝা যাক। আচ্ছা, ধরো আমি ডিফারেন্ট অরবিটসগুলোকে এরকম লিনিয়ারাইজ করে আঁকছি এখানে, কেমন? মানে এগুলো হচ্ছে ডিফারেন্ট এনার্জি লেভেল অরবিট, যেটাকে তোমরা এখন অবধি জানো। সো n is equal to 1, n is equal to 2, n is equal to 3, n is equal to 4, n is equal to 5, n is equal to 6 and so on। এরকম ডিফারেন্ট এনার্জি লেভেলস আছে, তাই তো। এবার ইলেকট্রনরা এখান থেকে জাম্প আপ জাম্প ডাউন ইত্যাদি করতে পারে। তো আমরা কিভাবে স্পেসিফাই করি? আমরা কোনো একটা বেঞ্চমার্ক করে স্পেসিফাই করি। ধরো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে ইলেকট্রনগুলো ওপর থেকে নিচে যখন নামবে সেটাকে বেঞ্চমার্ক করলাম। এবার দেখো আমি একটা করে লেভেলকে ধরে ফিক্স করে দেবো। কি বলতে চাইছি বোঝো? ধরো আমি প্রথমে বললাম যে যত রকম লাইন n is equal to 1 এ নামতে পারে তাদেরকে আঁকো। তাই তুমি কি করবে? তুমি বলবে 2 থেকে 1 এ আসতে পারে, তুমি বলবে 3 থেকে 1 এ আসতে পারে, তুমি বলবে 4 থেকে 1 এ আসতে পারে, 5 থেকে 1 এ আসতে পারে অ্যান্ড সো অন। 6 থেকে বা তার উপরে যাই বলো সেগুলো সবই ওপরে আসতে পারবে। এই ডট 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 ওপর যে কোনো জায়গা থেকে 1 এ আসতে পারবে, তাই তো। এই যত লাইন ওপরের যে কোনো n থেকে 1 এ আসতে পারবে তারা হয়ে গেল আমার প্রথম স্পেকট্রাল লাইনসের সিরিজ অ্যান্ড দে আর কল্ড লাইম্যান সিরিজ। তার মানে আমি কি করলাম? লাইম্যান সিরিজে লোয়ার এন্ডটাকে ফিক্স করে দিলাম যে লোয়ার এন্ডটা n is equal to 1 এ যত লাইন পড়তে পারে তারা হচ্ছে লাইম্যান সিরিজ। পরিষ্কার? বেশ, খুব ভালো কথা। এবার ধরো তোমাকে আমি বললাম যে n is equal to 2 কে ফিক্স করে দাও। ঠিক? বেশ, তো n is equal to 2 কে যদি ফিক্স করি তাহলে 3 থেকে 2 এটাই ফার্স্ট। আচ্ছা, 1 থেকে 2 কি এখানে আসবে? কখনোই না, কারণ আমি ওপর থেকে নামার কথা ভাবছি। দেখো 1 থেকে 2 এর ইকুইভ্যালেন্ট লাইন কিন্তু 2 থেকে 1 এ আসা হয়ে গেছে। তাহলে ইট ইজ ডান। আমরা প্রত্যেকটা লাইন এইভাবে পেয়ে যাব।
বোঝা গেল? বেশ, তো তাহলে 3 থেকে 2 হচ্ছে ফার্স্ট লাইন এখানে, তারপর আরও বিভিন্নগুলো আসবে। বেশ, খুব ভালো কথা। ধরো এই 4 থেকে 2, 5 থেকে 2, 6 থেকে 2 অ্যান্ড সো অন, তাই তো? বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। ওকে, সো n ইজ ইকুয়াল টু 2 যখনই হয়ে যাবে, ঠিক, তার নাম আমরা দিয়েছি বামার সিরিজ, বামার সিরিজ, ঠিক। আচ্ছা, এবার তুমি ভাবছো যে স্যার বাকিগুলো তো একই কালার দিয়ে আঁকছে, হঠাৎ এখানে লাল আর বেগুনিটা কেন ইউজ করলো? তার কারণ হচ্ছে যে এই যে লাইম্যান সিরিজের লাইনগুলো, এইগুলো সমস্ত ফল করে ইন দ্য ইউভি রেঞ্জ। আমরা শিখেছি অলরেডি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইউভি রেঞ্জে এগুলো ফল করে, ঠিক। আর বামার সিরিজ হাইড্রোজেনের কথা বলছি, বারবার বলছি যে দিস ইজ বেসিক্যালি হাইড্রোজেনের বামার, তোমার লাইন স্পেকট্রামের কথা আমি বলছি। তাহলে বামার সিরিজে কিন্তু এইটা আমার ভিজিবল রেঞ্জে ফল করে, সো দিস ফলস ইন দ্য ভিজিবল রিজিয়ন। সেই জন্যে আমি ভিবজিওর দেখানোর জন্য এরকমভাবে এঁকেছি। দেখো লোয়েস্ট এনার্জিটা কোনটা হবে? রেড হবে, তাই তো? তাহলে এই আমার ভায়োলেট, এই আমার রেড, মধ্যখানে পুরো ভিবজিওর। এবার সব যে আসবে এমন কোনো কথা নেই, ডিপেন্ডিং অন কোন অ্যাটমের কোন স্পিসির ওপর হচ্ছে না হচ্ছে তার উপর ডিফারেন্ট কালার্স আসতে পারে, এবং কালার্স ক্যান অলসো বি ইন দ্য আইআর ইত্যাদি রেঞ্জ, ঠিক। বেশ, তো তাহলে দিস ইজ দ্য বামার, এবং বারবার বলছি ভিজিবল অনলি ফর হাইড্রোজেন অ্যাটমের কথা আমি বলছি, আমি সব ক্ষেত্রেই যেটা হবে তা নয়, আমি হাইড্রোজেন অ্যাটমের কথা বলছি। বেশ, খুব ভালো কথা। তারপর কি করব? তারপর আমি n = 3 ফিক্স করব, একে ফেলো। তোমরা বুঝতে পেরে গেছো এবার কি করতে হবে। তাহলে 4 থেকে 3, 5 থেকে 3, 6 থেকে 3 অ্যান্ড সো অন, যা যা হতে পারে 3-এ ফল করার, তাই তো? ওপর থেকে এই অবধি যা যা হতে পারে, বেশ, যে কোনো হায়ার এন থেকে। তাহলে এদের নাম আমরা দিলাম, তাহলে লাইম্যান সিরিজ হলো, বামার সিরিজ হলো, এইবারে আমার হয়ে যাবে হচ্ছে প্যাসচেন সিরিজ, প্যাসচেন সিরিজ। দেখো লাইম্যান যদি ইউভি হয়, বামার যদি ভিজিবল হয়, তাহলে হাইড্রোজেনে প্যাসচেন কোথায় যাবে? ডেফিনেটলি ভিজিবলকে ক্রস করার পর কোথায় আসবো? আইআরে আসবো, ইনফ্রারেড, তাই তো? তাহলে ইনফ্রারেডে আসবো, বাকিগুলো দেখবে সবই প্রায় ইনফ্রারেডেই আসবে। ওকে, নেক্সট তাহলে 4-এ, তাহলে অন্য একটা কালার ইউজ করি, সাদাই করি। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে 4-এর যতগুলো লাইন হতে পারে, তাই তো? তাহলে এইগুলি, বেশ, তো এদের নাম আমরা দিলাম হচ্ছে ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ। হাইড্রোজেনের ক্ষেত্রে এগুলো আগেন আইআর রেঞ্জ। আচ্ছা, এবং এর ওপরে, আচ্ছা লাল ইউজ না করে অন্য কালার ইউজ করি, তো এর ওপরে ধরো নেক্সট যাবে হচ্ছে 5, তাহলে 6 থেকে 5, এনি হায়ার থেকে 5, তাহলে এই সব কটার নাম হয়ে যাবে হচ্ছে বেসিক্যালি, এদের নাম হচ্ছে পি ফান্ড সিরিজ, পি ফান্ড সিরিজ। হাইড্রোজেনের ক্ষেত্রে এটাও আইআর অ্যান্ড সো অন। এরপর তুমি 6 যাবে, 7 যাবে, তাদেরও নাম আছে, যেটা তোমাদের অত জানার দরকার নেই, সিলেবাসে নেই, বাট কনসেপ্টটা বুঝতে পেরে গেছো, তাই তো? সো এই যে 5টা আমি সিরিজ অ্যাটলিস্ট বোঝালাম, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সো চট করে সামারাইজ করে ফেলি, চট করে। তাহলে সিরিজ, সিরিজ দেখে নিয়েছো তোমরা, প্রত্যেকে দেখে নাও, এঁকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, তাহলে সিরিজ, এখানে আমি কোন লোয়ার এনকে ফিক্স করব, মানে হায়ার টু লোয়ার এন ইজ ইকুয়াল টু কত হবে, ঠিক। আর হচ্ছে সেটা কোন রিজিয়নে পড়বে, স্পেকট্রামটা, ফোটনটা কোন রিজিয়নে পড়বে সেটা। তাহলে প্রথম আমি কি বললাম, নাম্বার 1 ইজ লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজে লোয়ার এনটা কত? এন ইজ ইকুয়াল টু 1, এবং এটা কোথায় আসে? এটা ভিজিবল রিজিয়নে আসে, ঠিক। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজে n ইজ ইকুয়াল টু 2 হবে, এবং এটা কোথায়? এই সরি, প্রথমটা ভিজিবল লিখেছি কেন, এটা আইআর। অনেক এরকম লিখতে লিখতে ভুল টুল হয়ে যায়, বলে ফেলি অনেক সময়, দিস আর টাং স্লিপস অর রাইটিং মিস্টেক্স। ওকে, সো বামার সিরিজ কোথায় হবে? এটা ভিজিবলে হবে, তাই তো? বেশ, তারপরে কি হবে? তারপরে বলেছি প্যাসচেন সিরিজ, তাই তো? প্যাসচেন সিরিজ, তাই তো? ওকে, সো n ইজ ইকুয়াল টু 3, এবং এটা, ওহ সত্যি মানে এটা আইআর কেন হবে? এটা তো ইউভি হবে, এইটা থেকে আইআর। বেশ, তারপর কি আসবে? তারপরে ব্র্যাকেট সিরিজ, n ইজ ইকুয়াল টু 4, তার মানে দিস ইজ আগেন আইআর। তারপর বলেছি পি ফান্ড, পি ফান্ডে
n is equal to 5 IR and so on. ঠিক, বেশ, বারবার বলছি এই সিরিজগুলোর নাম বা লোয়ার এন এটা সবার জন্যই সেম, কিন্তু কোন রিজিয়নে এ ভিজিবল মানে কোনখানে পড়বে, ইউভি হবে কি ভিজিবল হবে কি আইআর হবে, এটা কিন্তু পিওরলি ডিপেন্ড করছে স্পিসিটাকে তার ওপর। এই পুরো জিনিসটাই কিন্তু আমি বলছি ফর হাইড্রোজেন অ্যাটম, বারবার আমি বলছি, ঠিক আছে, দিস ইজ ফর হাইড্রোজেন অ্যাটম। ওকে, সো লাইন স্পেকট্রামে আমি লাস্ট আরেকটা যেটা বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে যে এই যে ধরো লাইন স্পেকট্রাম, তোমাকে ধরো বললো যে কতগুলো লাইন, কোনো একটা হায়ার এন বলে দিল, ধরো বললো n is equal to 10, তাহলে কতগুলো লাইন n is equal to 10 থেকে শুধুমাত্র n is equal to 1-এই পড়তে পারে। মানে what I mean to say, আমি বলতে চাইছি নাম্বার অফ পসিবল লাইনস between a higher n only to n is equal to 1, মানে একটা লোয়ার n কে ফিক্স করে বলা হয়েছে শুধু ওখানেই ফল করবে। ঠিক, সেটা কত হবে? আরে খুব সিম্পল, আমি যদি হায়ার এনটা বলে দিই 10, তোমাকে বললাম 10 আর 1 এর মধ্যে কতগুলো লাইন শুধু একেই ফল করবে, তাহলে এটা হচ্ছে 10 থেকে 1, 9 থেকে 1, 8 থেকে 1, 7 থেকে 1, 6 থেকে 1, 5 থেকে 1, 4 থেকে 1, 3 থেকে 1, 2 থেকে 1, এই তার মানে কটা লাইন পেলাম? 9টা। সো ইট উইল ডেফিনেটলি বি হায়ার এন যা আছে -1, n -1। ঠিক, বেশ, এইবার তোমাকে যদি কোয়েশ্চেনটা ইংলিশটা যদি স্লাইটলি বদলে দিই, তোমাকে যদি বলি অল পসিবল নাম্বার অফ লাইনস বিটুইন আ হায়ার এন টু n is equal to 1, দেখো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা দুটো জিনিসের মধ্যে, একটা হচ্ছে অল পসিবল বিটুইন দিস টু, আর একটা হচ্ছে এখানে বলা হয়েছিল অনলি টু n is equal to 1, এখানে অনলি কথাটা লিখিনি। তো তার মানে এখানে বোঝাচ্ছে যে আমি যদি যে কোনো দুটো লেভেল ফিক্স করি, সাপোজ আমি 6 আর 1 ফিক্স করলাম, অল পসিবল লাইনস তার মধ্যে, তাহলে এই সমস্ত লাইনই যেগুলো 6 থেকে 1-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সবই কিন্তু ফল করবে। 4 থেকে 3ও তার মধ্যে একটা লাইন, 5 থেকে 2ও একটা লাইন, 4 থেকে 1ও একটা লাইন, সবই ফল করবে, রাইট? সো তাহলে এই ক্ষেত্রে দিস বিকামস আ কোয়েশ্চেন অফ পারমুটেশন কম্বিনেশন, তোমরা ম্যাথামেটিক্সে পরে শিখবে। সো দিস বিকামস আ কোয়েশ্চেন অফ পারমুটেশন কম্বিনেশন NC2, তাহলে এটা হয়ে যাবে n into n -1 by 2। পরিষ্কার? বেশ, তো চলো ছোট্ট একটা অঙ্ক এর ওপর আমরা করে নিই। তো তাহলে আমরা একটা কোয়েশ্চেন করে নিই, চলো। ধরো তোমাকে বলা হলো যে ফাইন্ড দ্য নাম্বার অফ লাইনস বিটুইন n is equal to 1 to n is equal to 10 dropping only to n is equal to 1। তাহলে এক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে তুমি করবে হচ্ছে সিম্পলি 10 থেকে 1-এর মধ্যে কতগুলো লাইন আছে যেগুলো শুধু 1-এ পৌঁছচ্ছে, তার মানে দিস ইজ বেসিক্যালি n -1, তাই তো? তার মানে 10 -1, তার মানে 9টা। ঠিক, বেশ, এবার ধরো তোমাকে সেকেন্ড কোয়েশ্চেন বলা হলো যে ফাইন্ড অল পসিবল নাম্বার অফ লাইনস বিটুইন n is equal to 10 and n is equal to 3। তোমাকে আমি অপশন দিয়ে দিচ্ছি, অপশনস আর 28, 56, 7 and 8। এবার কি করবে? দেখো এবার কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে ওই সেকেন্ড সিনারিওটা, যে সমস্ত লাইন বিটুইন দিস টু লাইনস, বিটুইন দিস টু লেভেলস। ঠিক, তাহলে এখানে আমাকে নিশ্চয়ই এইটাতে যেতে হবে। ঠিক, আচ্ছা, যদি এটাতে যেতে হয়, এবার দেখো ওই ফর্মুলাটা কিন্তু ডিফাইন করেছিলাম n is equal to 1 থেকে 10 অবধি, কিন্তু এই জন্য এই ম্যাথামেটিক্সটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তোমার এখানে বিভিন্ন লাইনস আছে, তোমাকে বলা আছে n is equal to 3 থেকে শুরু করো,
তাহলে বেসিক্যালি তুমি n = 3টাকে n = 1 এর মতো করে ভাবতে পারো। তাহলে n = 1 থেকে n = 10 এর মধ্যে কতগুলো লাইন আছে গুনে দেখো, 3 4 5 6 7 8 9 10, 8টা লাইন আছে। ঠিক, তার মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে কি বলছি বোঝো, এই যে 1 এবং 10, সরি এখানে বলছে 3, n = 3, n = 10, this can be thought equivalently as 1 এবং 8। বাস, আমার প্রবলেম শেষ। তাহলে নাম্বার অফ লাইন্স কত হয়ে যাবে? নাম্বার অফ লাইন্স হয়ে যাবে হচ্ছে n × n-1/2, where n is your highest n, যেটার মধ্যে আমাকে দেখতে হবে। এখানে nটা কত? এখানে n হচ্ছে 8, তাহলে এটা হয়ে গেল 8 × 8-1/2, মানে এটা 4 × 7, so it is 28, so A is your right answer। ঠিক আছে, সো আমরা প্রবলেমস কি করে অ্যাড্রেস করতে হবে এর উপর সেটা বুঝলাম। ঠিক, আচ্ছা, এবার আমার বক্তব্য হচ্ছে যে আমি তোমাদের জাস্ট এক্ষুনি শেখালাম এবং এক্ষুনি প্রবলেমটা দিলাম, তোমরা বুঝতে পেরে গেলে, করতে পারলে, তাই তো? আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি যে যখন পরীক্ষায় কোয়েশ্চেনটা আসবে, সিম্পলি ওই একটা দুটো ইংলিশ ওয়ার্ডের তফাতের জন্য কিন্তু গুলিয়ে ফেলে স্টুডেন্টরা এবং ভুল করে চলে আসে। এটা চাইলে এটা করে দেয়, এটা চাইলে এটা করে দেয়। So you have to be very careful, you have to read the question very carefully and then accordingly address it। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা বোর্ডস পস্টুলেট এবং লাইন স্পেকট্রাম বুঝে গেলাম। নেক্সট ক্লাসে আমরা এর ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসটা বুঝবো, যে বোর্ডস মডেল কীরকমভাবে এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি উনি ব্যাপারটাকে দিয়েছিলেন মডেলটাকে। ঠিক, ম্যাথমেটিক্স ছাড়া তো কিছু হয় না, তো সেটা আমরা পরের ক্লাসে বুঝবো। সো তোমাদের জন্য আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে পারি সেটা হচ্ছে যে দেখো, আমি আমার কাছে যারা ফিজিক্যালি পড়ে এক্সপোনেন্টে বা গড়িয়াহাটে, তাদেরকে তো ক্লাসে আমি প্রচুর প্রবলেমস করাই। তোমরা প্রত্যেকেই আমার স্টুডেন্ট, যারা ইউটিউবের মাধ্যমেও যাদের কাছে আমরা পৌঁছে যেতে পারছি, তো তোমাদেরকেও আমরা প্রচুর প্রবলেমস লেকচার ভিডিওতে অলরেডি করিয়ে দিচ্ছি। প্লাস অ্যাডিশনালি আমার সমস্ত স্টুডেন্টদের জন্য আমরা একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু স্পেশালি ভালো ভালো প্রবলেমস আমরা আরও ছোট ছোট শর্টস বা রিলসের ফর্মেও কিন্তু করব চ্যানেলে। সো প্লিজ কিপ অ্যান আই অন দ্য চ্যানেল ফর নিউ পোস্টস, নিউ রিলস, নিউ ভিডিওস। ঠিক আছে, সো টিল দেন, হ্যাপি লার্নিং, বাই বাই।